ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এটা নিয়ে আলোচনা করব। তো এটাকে আমরা কয়েকটা পার্টে আলোচনা করব। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকে বেসিক্যালি আমরা সেমিকন্ডাক্টর এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমে আসি, বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী বা ইনসুলেটর। পরিবাহী বা কন্ডাক্টর, যেমন যারা খুব পরিবাহী বলতে আমরা সুপরিবাহী বলতে পারি, সুপরিবাহী বা কন্ডাক্টর। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যায় হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম এক্সেট্রা। আর অপরিবাহী বা ইনসুলেটর যেমন কাঁচ, শুকনো কাঠ, কাগজ, এগুলো কি হিসেবে কাজ করে? ইনসুলেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, এরা বিদ্যুৎ পরিবহন করে না। আর আমরা এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর অর্থাৎ এদের পরিবাহিতা আপনার সুপরিবাহী এবং অপরিবাহীর ঠিক মাঝামাঝি। ঠিক আছে, সুপরিবাহীর মতো এত বেশি না, আবার অপরিবাহীর মতো এত জিরোও না। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, আবার অনেক জটিল সেমিকন্ডাক্টরও আছে, কয়েকটা যৌগের মিশ্রণেও সেমিকন্ডাক্টর তৈরি করা যায়। তো এইসবই হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের পরিবাহিতা সুপরিবাহী এবং অপরিবাহীর বা কুপরিবাহীর মাঝামাঝি। সুপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, সুপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, আর অপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। তো এখন আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে এই পদার্থের এই তিনটা টাইপ, সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী বা কুপরিবাহী, এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তার আগে আমাদেরকে জানতে হবে শক্তি ব্যান্ড সম্পর্কে জানতে হবে। তো আমি এখানে একটু চিত্র দিয়ে বুঝাই। একটা এ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে বা বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো এভাবে পরিভ্রমণ করতে থাকে। ঠিক আছে, তো এনার্জি বলতে, এনার্জি শক্তি স্তর বলতে আমরা কি বুঝি? যে ধরলাম প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে E1, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হচ্ছে E2, তৃতীয় শক্তি স্তরের শক্তি হচ্ছে E3। তার মানে প্রথম শক্তি স্তরে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি হবে হচ্ছে E1। একইভাবে দ্বিতীয় শক্তি স্তরে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি হবে E2, তৃতীয় শক্তি স্তরে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি হবে E3। তো ইলেকট্রন কিন্তু প্রথম শক্তি স্তরে অবস্থান করবে অথবা দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করবে। প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মাঝখানে কিন্তু অনেক ফাঁকা স্থান আছে। এখানে হচ্ছে কোনো ইলেকট্রন গ্রহণযোগ্য না, মানে এখানে ইলেকট্রন অবস্থান করতে পারে না। নয় প্রথম শক্তি স্তরে থাকতে হবে, নয় দ্বিতীয় শক্তি স্তরে থাকতে হবে, নয় তৃতীয় শক্তি স্তরে আছে। এই মাঝামাঝি কোনো স্থানে ইলেকট্রন অবস্থান করতে পারে না। ঠিক
ঠিক আছে। তো ইলেকট্রন যখন কোনো কক্ষপথে অবস্থান করে তার কিন্তু এক্স্যাক্টলি যতটা স্তরে যখন থাকে চিন্তা করি তখন কিন্তু তার মধ্যে এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে না, অর্থাৎ সেই শক্তির একটা রেঞ্জ থাকে। মানে এক্স্যাক্টলি মনে করি যে 3 ইলেকট্রন ভোল্ট এমন না, ঠিক আছে, মানে এরকম না হয়ে এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে যে মনে করি যে আড়াই থেকে 3.1 ইলেকট্রন ভোল্ট এটার মধ্যে থাকতে হবে, এটার মধ্যে থাকলে এততম শক্তি স্তর, ঠিক আছে। তো এই যে রেঞ্জ অফ এনার্জি এটাকেই বলা হয় ব্যান্ড বা এনার্জি ব্যান্ড, ঠিক আছে, এটাকেই বলা হয় এনার্জি ব্যান্ড। তো প্রথম শক্তি স্তরের একটা এনার্জি ব্যান্ড আছে, যে প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে এত থেকে এতর মধ্যে, এত রেঞ্জ থেকে এতর মধ্যে। সেকেন্ড শক্তি স্তরের একটা এনার্জি ব্যান্ড আছে, ঠিক আছে, একটা রেঞ্জ আছে, সহজ কথায় রেঞ্জ অফ এনার্জি একটা, কীভাবে চতুর্থ স্তরের একটা রেঞ্জ আছে। তো বিদ্যুৎ পরিবহন করতে হলে এই চতুর্থ স্তরের ইলেকট্রনগুলোকে কিন্তু হচ্ছে একটু এক্সট্রা শক্তি অর্জন করতে হয়, একটু এক্সট্রা শক্তি অর্জন করে তাকে বিদ্যুৎ মানে মুক্ত ইলেকট্রন হইতে হয় বিদ্যুৎ পরিবহনের জন্য, ঠিক আছে। তো ওইটাও একটা রেঞ্জ অফ এনার্জির মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, ওইখানেও একটা এনার্জির ব্যান্ড আছে। তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা স্তর বা ভ্যালেন্স ব্যান্ড ভিবি, আর একটা হচ্ছে কন্ডাকশন পরিবহন ব্যান্ড, সরি যোজ্যতা ব্যান্ড আর কি, যোজ্যতা ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড, আরেকটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তাহলে যোজ্যতা ব্যান্ড বলতে আমরা বুঝবো সহজ ভাষায় যে সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে থাকা একটা ইলেকট্রনের যে রেঞ্জ অফ এনার্জি, শক্তির যে সীমা, সেটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড। আর বিদ্যুৎ পরিবহনের জন্য একটা ইলেকট্রনকে যে পরিমাণ শক্তি অর্জন করতে হয় তার সীমাই হচ্ছে পরিবহন ব্যান্ড, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছি অলওয়েজ কন্ডাকশন ব্যান্ডের এনার্জি অবশ্যই ভ্যালেন্স ব্যান্ডের চেয়ে বেশি হবে, ঠিক আছে। তো এই ব্যান্ড তত্ত্ব অনুসারে আমরা সুপরিবাহী, কুপরিবাহী, অপরিবাহীকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। তো আমরা এখন 3টা চিত্রের সাহায্যে এই জিনিসটাকে সহজে বোঝার চেষ্টা করব। সবসময় মনে রাখবেন যে পরিবহন ব্যান্ডটা উপরে হবে। প্রথমে দেখব সুপরিবাহীর ক্ষেত্রে কি হয়। সুপরিবাহীর ক্ষেত্রে কি হয় আমি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এটা হবে হচ্ছে এই দাগাঙ্কিত অংশটুকু হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সুপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে ওভারল্যাপ করে রাখে, খানিকটা ওভারল্যাপ করে রাখে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর। অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে বিশাল একটা এনার্জি গ্যাপ থাকে। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ডের যে লোয়ার লিমিট আর ভ্যালেন্স ব্যান্ডের যে আপার লিমিট, এটা প্রায় কত হয়ে থাকে, 6 থেকে 11 ইলেকট্রন ভোল্টের মতো হয়ে থাকে, ঠিক আছে, বা 6 থেকে কোনো বইতে আছে 10 ইলেকট্রন ভোল্টের মতো হয়ে থাকে,
বা 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়ে থাকে, সরি 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়ে থাকে, ঠিক আছে। তো ভ্যালেন্স ব্যান্ডে থাকে বা যোজ্যতা স্তরে থাকা কোনো একটা ইলেকট্রনের পক্ষে এত বিশাল শক্তি অর্জন করে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া সম্ভব হয় না। দ্যাটস ওয়াই অপরিবাহী বা ইনসুলেটরের পক্ষে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হয় না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপও করে রাখে না, আবার এদের মধ্যে শক্তির অনেক বেশি পার্থক্যও থাকে না, ঠিক আছে। এই শক্তির যে পার্থক্যটা, ব্যান্ড গ্যাপ যেটাকে আমরা বলি, এই ব্যান্ড গ্যাপ এর মান 1.1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে থাকা কোনো একটা ইলেকট্রন হ্যাঁ এত পরিমাণ শক্তি অর্জন করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আমি অবশ্যই অক্ষ বরাবর কি নিয়েছি সবসময়, এনার্জি, ঠিক আছে, এনার্জি ইলেকট্রন ভোল্টে, এনার্জি ইলেকট্রন ভোল্ট, এনার্জি ইলেকট্রন ভোল্ট। তো এই হচ্ছে ঘটনা। আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীকে ব্যাখ্যা করতে পারলাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে হোলের কনসেপ্টে। হোল বলতে আমরা কি বুঝি? সহজ কথায় হোল বলতে বোঝায় ইলেকট্রনের ঘাটতি বা ল্যাক অফ ইলেকট্রন। তো চিন্তা করি ভ্যালেন্স ব্যান্ডে কি থাকে, ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনটা যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, তখন এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হবে। এই ইলেকট্রনের এই ঘাটতিটাকে আমরা কি বলে থাকি? হোল, ঠিক আছে। হোল বলতে আমরা কিছু বলবো না, ইলেকট্রনের ঘাটতি বা ল্যাক অফ ইলেকট্রন। এই হচ্ছে আমাদের হোল। আচ্ছা, এরপরে আমরা সেমিকন্ডাক্টরের দুইটা ক্লাসিফিকেশন দেখব। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলো? যে পিওর সেমিকন্ডাক্টর আছে, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এদের পরিবাহিতা খুবই অল্প। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলো? এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে, এদের পরিবাহিতা খুবই অল্প। পরিবাহিতা বাড়ানোর জন্য আমরা কি করি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে কিছু ভেজাল হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশাই। এই মেশানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় ডোপিং বা ডোপায়ন। আর মেশানোর ফলে যে সেমিকন্ডাক্টরটা পাওয়া যায়, এটার পরিবাহিতা একটু বেশি থাকে, অনেক বেশি থাকে, এবং এটাকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি বেসিক্যালি। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে কিন্তু একটা সংজ্ঞা চলে আসলো, ডোপাইন বলতে কী বুঝি। যে পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি আমি ভেজাল হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশাই,
সেটাকে বলা হয় ডোপিং বা ডোপান। হ্যাঁ, ডোপিং মানে সহজ কথায় ভেজাল মেশানো, ঠিক আছে। তো আমি যদি এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি ত্রিযোজী মৌল মেশাই, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম বা ফসফরাস এক্সেট্রা, সরি অ্যালুমিনিয়াম বা বোরন অ্যালুমিনিয়াম, হ্যাঁ এক্সেট্রা, যদি ত্রিযোজী মৌল মেশাই তাহলে সেগুলো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। আর সিলিকন বা জার্মেনিয়ামের সাথে অর্থাৎ বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি আমি ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল মিশাই, যেমন ফসফরাস, আর্সেনিক এক্সেট্রা, তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। তো অনেকে ভুল করে একটা এন টাইপ মানে কিন্তু নেগেটিভ টাইপ না, পি টাইপ মানে কিন্তু পজিটিভ টাইপ না, ঠিক আছে, অনেকে এটা ভুল করে। এন টাইপ পি টাইপ দুইটাই কি চার্জ নিরপেক্ষ। তাহলে এখন আমরা এই জিনিসটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, কিভাবে আমরা এন টাইপ এবং কিভাবে পি টাইপ পরিবাহী নিয়ে আলোচনা করতে পারি। এন টাইপ এবং পি টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসতেছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আমি যদি সিলিকনের সাথে ফর এক্সাম্পল মানে সিলিকনের সাথে যদি আমি ত্রিযোজী মৌল হিসেবে অ্যালুমিনিয়াম মেশাই, তাহলে সেটা কিসের পরিণত হবে? পি টাইপ সেমিকন্ডাক্টর পরিণত হবে। তো ভেজালটা নিশ্চয়ই পরিমাণে কম থাকবে। চিন্তা করলাম এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়ামের সাথে 4টা সিলিকন এভাবে সমযোজী বন্ধন গঠন করবে। একটা অ্যালুমিনিয়ামের সাথে 4টা সিলিকন এভাবে সমযোজী বন্ধন গঠন করবে। তো অ্যালুমিনিয়ামের যথাযথ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। এরা যখন 4টা সিলিকনের সাথে এভাবে সমযোজী বন্ধন গঠন করবে, দেখা যাবে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো হোল, ঠিক আছে। তো এটা নিশ্চয়ই এরকম স্ট্রাকচার নিশ্চয়ই একটা নেই, এরকম স্ট্রাকচার নিশ্চয়ই আরও একটা আছে, আরও আছে, ঠিক আছে। তো এখান দিয়ে বুঝাই, একটা দিয়েই বুঝাই। তো চিন্তা করি এই ইলেকট্রনটা, এই বন্ধন জোট বা বন্ড পেয়ার ইলেকট্রনটা যখন ফর এক্সাম্পল এখানে চলে আসবে, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা এখানে না হয় অন্য একটা স্ট্রাকচারের হইতে পারে, ঠিক আছে, অন্য একটা বন্ধনের ক্ষেত্রে হইতে পারে বা এই বন্ধনের ক্ষেত্রে হইতে পারে। তো এটা যখন এখানে চলে আসবে, ঠিক আছে, এটা যখন এখানে চলে আসবে তখন কিন্তু এখানে একটা কি তৈরি হবে? ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, ঠিক আছে। তখন হোলটা কোথায় চলে আসবে? হোলটা এখানে চলে আসবে। তাহলে আমার মনে হইল যে হোলটা যেন এখান থেকে এখানে চলে আসলো, ঠিক আছে, হোলটা যেন এখান থেকে এখানে চলে আসলো। এইভাবে বন্ড পেয়ার ইলেকট্রনের যে স্থানান্তর, বা আমি বলতে পারি হোলের যে স্থানান্তর, এই স্থানান্তরের কারণে কি হয়? পি টাইপ সেমিকন্ডাক্টরগুলো বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমি বলতে পারি পি টাইপ সেমিকন্ডাক্টরের মুখ্য আদান বাহক বা মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের কী কী বৈশিষ্ট্য? মুখ্য আদান বাহক বা মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল।
তাহলে গৌণ আধান বাহক কি হবে? ইলেকট্রন। গৌণ আধান বাহক হবে হচ্ছে ইলেকট্রন। এবং পি টাইপ হোক এন টাইপ হোক দুটা কি চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ কারণ কি? কারণ এখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, এখানে কোনো চার্জ নাই। সো পি টাইপ চার্জ নিরপেক্ষ হবে, এন টাইপও চার্জ নিরপেক্ষ হবে। এবার আমরা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তো এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে করতে হয়? আমি যদি সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক মেশাই, তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর পরিণত হবে। এখানে একটা আর্সেনিক পরমাণু একটা আর্সেনিক অ্যাটম চারটা সিলিকন অ্যাটমের সাথে, চারটা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে। যেহেতু সিলিকন তো চতুর্যোজী, এখানে আরও বন্ড থাকবে, সমস্যা নাই। আর্সেনিকের ক্ষেত্রে আর্সেনিক পঞ্চযোজী, তাহলে চারটা বন্ড গঠন করার পরও এখানে একটা মুক্ত ইলেকট্রন থাকবে বা ফ্রি ইলেকট্রন থাকবে। এই মুক্ত ইলেকট্রন হচ্ছে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে আমি বলতে পারি এন টাইপ সেমিকন্ডাক্টরের মুখ্য আদান বাহক হচ্ছে ইলেকট্রন, আর গৌণ আদান বাহক হচ্ছে গিয়ে হোল। ঠিক আছে, এবং অবশ্যই এরা কি চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, কারণ এখানে এটা কিন্তু মুক্ত ইলেকট্রন, এটার জন্য কিন্তু কোনো নেগেটিভ চার্জ এখানে আসবে না, কারণ এখানে যতগুলো প্রোটন আছে এখানে ততগুলো ইলেকট্রন আছে। সো চার্জ নিরপেক্ষ। আমি যদি দুই প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই মুক্ত ইলেকট্রনগুলোর কারণে বিদ্যুৎ পরিবহন করবে। তো আমরা এন টাইপ বুঝতে পারলাম এবং পি টাইপ সেমিকন্ডাক্টর বুঝতে পারলাম। তো এখানে আমাদেরকে আরও কিছু কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এই যে ব্যান্ড গ্যাপ, এটা কোন পরিবাহীর ক্ষেত্রে কীরকম হয়ে থাকে। আমি যদি চিন্তা করি দুইটা পরমাণু, সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকনের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা হয়ে থাকে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হয়ে থাকে প্রায় 0.7 ইলেকট্রন ভোল্ট। রাইট? আমরা চতুর্যোজী মৌল হিসেবে কোনগুলো ব্যবহার করে থাকি? সিলিকন, জার্মেনিয়ামই বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, এছাড়া ত্রিযোজী মৌল কোনগুলা? সরি, হ্যাঁ, ত্রিযোজী মৌলগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে ত্রিযোজী মৌল, মানে গ্রুপ 13 এর মৌলগুলো। আর পঞ্চযোজী মৌল হচ্ছে গ্রুপ 15 এর মৌল। নাইট্রোজেন তো গ্যাস আকারে থাকে, এটা নিতে পারবো না। ফসফরাস, আর্সেনিক, এসবি, বিসমাথ। অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, তো মনে রাখবেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে একটা নোট লিখে দেয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
অর্ধপরিবাহীগুলা অপরিবাহী পদার্থের নিয়ে আলোচনা করে, অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। আর পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়, মানে রোধকত্ব হ্রাস পায়, মানে রোধ কমে যায়। তো এই ছিল আমাদের পার্ট 1-এর আলোচনা। আমরা নেক্সট পার্টগুলোতে ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ডায়োড, ট্রানজিস্টর এক্সেট্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে।